ছেলেরা বিয়ে করে হয় মেয়ের সৌন্দর্য দেখে, নয়তো মেয়ের বাবার টাকা পয়সা দেখে। তা তুই কি দেখে বিয়ে করলি? রাফির কথায় আমি সহজভাবে উত্তর দিলাম, নর্দমার ড্রেন থেকে কুকুরের বাচ্চা তুলতে দেখে। রাফি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে কি? আমি বললাম, ঝুম বৃষ্টির দিনে আমি যখন ছাতা নিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন খেয়াল করি একটা মেয়ে নর্দমার ড্রেনে নেমে একটা কুকুরের বাচ্চাকে টেনে তুলছে। যে মেয়ে একটা কুকুরকে বাঁচানোর জন্য নোংরা নর্দমা ড্রেনে নামতে পারে, সেই মেয়ে একটা মানুষের জন্য কতটা করতে পারে একবার ভেবে দেখেছিস? রাফি আমার কথায় কিছুটা বিরক্ত হয়ে বলল, তুই তোর ডায়লগ মার্কা কথা বন্ধ কর। আরে, সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরবো, কলিং বেল বাজালে সুন্দরী বউ দরজা খুলে যখন একটা মিষ্টি হাসি দেবে, সেটা দেখে তখন তো শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু তোর বউয়ের মতো যদি পেতনি টাইপের কেউ দরজা খোলে, তখন তো তারে দেখে মেজাজ আরো খারাপ হয়ে যাবে। রাফির এমন অপমানজনক কথা শোনার পরেও আমি সাবলীলভাবে হেসে ওরে বললাম, ধর, তুই খুব সুন্দরী একটা মেয়ে বিয়ে করলি, সারাদিন পরিশ্রম করার পর বাসায় এসে ফিরে দেখলি তোর বউ তোর রুমে, তোর বিছানার মধ্যে অন্য একটা ছেলের বুকের উপর শুয়ে আছে। তখন তোর কেমন লাগবে? 2025 সালে এসেও যদি একটা মেয়েকে তুই গায়ের রং চামড়া দিয়ে বিবেচনা করিস, তাহলে এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? সৌন্দর্য কিন্তু কখনোই স্থায়ী হয় না। নিজের পরিহিত চকচকা আয়রন করা শার্টটাও একসময় মলিন হয়ে যায়। তাই চামড়ার রং না খুঁজে বরং চরিত্র খোঁজার চেষ্টা কর। কারণ একজন চরিত্রবান স্ত্রী তোর জীবনটাকে সুন্দর করে তুলবে। আর যদি টাকা পয়সার কথা বলিস, তাহলে আমাকে একবেলা ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা আমার শ্বশুরের আছে, আর আমি তাতেই খুশি। আমার বলা সেদিনের কথাগুলো রাফি বুঝতে পেরেছিল কিনা জানি না, তবে সে বিয়ে করেছিল খুব বড় লোকের সুন্দরী মেয়েকে। বিয়ের পর রাফিকে ওর শ্বশুর সংসারের যাবতীয় যা যা লাগে, ফ্রিজ, টেলিভিশন, এসি সব উপহার দিয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, রাফির স্ত্রী বিয়ের 5 দিন পরেই ওর প্রেমিকের সাথে পালিয়েছিল। আর আরো দুঃখজনক বিষয় হলো, এক সময় রাফির শ্বশুর মেয়ের প্রেমিককে মেনে নেয়, আর রাফিকে যে জিনিসগুলো উপহার দিয়েছিল সেগুলো ফেরত নেয়। মাস তিনেক পর মানিকগঞ্জ যাওয়ার পথে রাফির সাথে আমার দেখা হয়েছিল। আমায় দেখে রাফি মাথা নিচু করে অন্যদিকে চলে যাচ্ছিল। আমি কয়েকবার ডাকার পর ও আমার কাছে এসে মাথা নিচু করে বলল, ভাই, দয়া করে লজ্জা দিস না, যদি পারিস একটা চরিত্রবান মেয়ের সন্ধান দিস। আমি চোখ বন্ধ করে বিয়ে করব, মেয়ের গায়ের রং দেখব, শ্বশুরের টাকা পয়সাও দেখব না। আমি তখন বললাম, সে না হয় দেখব, তা এখন যাচ্ছিস কোথায়? রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কোথায় আর যাব, নর্দমার ড্রেনের আশেপাশে ঘোরাঘুরি করব। যখনই দেখব কোনো মেয়ে ড্রেনে নেমে কুকুরের বাচ্চা তুলছে, অমনি মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলবো, উইল ইউ ম্যারি মি? রাফির এমন কথা শুনে আমি পাগলের মতো হাসতে লাগলাম, আর রাফি একের পর এক দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। পাশের বাসার আন্টি একটু উপহাস করে আমার মাকে বলল, ভাবি, একটা কথা বলি, কিছু মনে করেন না যেন। সেদিন আমার মেয়ে বলছিল, আমাদের বাসায় যে নতুন কাজের মেয়েটা এসেছে, সেই মেয়েটা যদি আপনার ছেলের বউয়ের পাশে দাঁড়ায়, তাহলে আপনার ছেলের বউকে মনে হবে কাজের মেয়ে, আর কাজের মেয়েটাকে মনে হবে আপনার ছেলের বউ। এই কথাটা বলে আন্টি এমনভাবে হাসতে লাগলো, মনে হলো দুনিয়ার সেরা জোকসটা উনিই বলেছেন। আন্টির কথা শুনে মা শান্ত গলায় জবাব দিল, ভাবি, আপনার মনে আছে আপনার একবার হঠাৎ করে শরীর ভীষণ খারাপ করেছিল? আপনার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বিছানায় প্রস্রাব করে দিয়েছিলেন। আমি গিয়ে দেখি আপনার নিজের পেটের অতি সুন্দরী মেয়ে লিজা আপনার কাছে আসেনি। নাক মুখ কাপড় দিয়ে ঢেকে কাজের মেয়েটাকে বলেছিল পরিষ্কার করতে। অথচ মাসখানেক আগে আমার ভীষণ রকম পেট খারাপ করেছিল। আমি দিনে 2-3 বারের বেশিও বিছানা নষ্ট করে ফেলতাম। আমার ছেলের বউ তখন নিজ হাতে এগুলো পরিষ্কার করত, আমায় নিজ হাতে গোসল করাতো। অথচ কাজের মেয়ে আমার বাসাতেও ছিল। আপনার মেয়েকে বলে দিবেন, হতে পারে আমার ছেলের বউয়ের গায়ের রংটা একটু কালো, কিন্তু পরের মেয়ে হয়েও এই 2 বছর আমার ছেলের বউ আমাকে যতখানি সেবা যত্ন করেছেন, সে 24 বছর জীবনেও ওর নিজের জন্মদানকারী মাকেও করেনি। আমার স্ত্রী শ্রাবণী যখন চায়ের কাপটা আমার ফুফাতো বোনের হাতে দিল, তখন আমার ফুফাতো বোন ভ্রু কুঁচকে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, চা বানানোর আগে হাতটা কি ধুয়ে নিয়েছিলে? কথাটা শুনে আমার ছোট বোন জান্নাত সাথে সাথে বলল, কেন আপা, তোমার কি মনে হচ্ছে ভাবি তোমাকে ময়লা হাত দিয়ে চা বানিয়ে দিয়েছে? আমার ফুফাতো বোন তখন ঠোঁট বাঁকিয়ে বলল, তোর ভাবিকে তোরা যদি 1 ঘন্টা ধরে ভীম সাবান দিয়ে ঘষা মাজা করিস, তবুও আমার সামনে মনে হবে তোর ভাবির গায়ে ময়লা লেগে আছে। সেদিন জান্নাত আমার ফুফাতো বোনকে কিছু বলতে পারেনি।
অথচ প্রকৃতির কি সুন্দর নিয়ম। ফুফাতো বোনের বাচ্চা হওয়ার সময় জরুরিভাবে ও নেগেটিভ রক্ত লাগে। কোথাও রক্তের ব্যবস্থা হচ্ছিল না। আমার স্ত্রী শ্রাবণী তখন তাকে রক্ত দিয়েছিল। সুস্থ হবার পর আমার ফুফাতো বোন যখন বাসায় ফেরে, তখন জান্নাত সবার সামনে ফুফাতো বোনকে বলেছিল, তোমার চোখে আমার ভাবির সারা গায়ে সারাক্ষণ ময়লা লেগে থাকে, অথচ আজ সেই ময়লা মেয়েটার রক্তই তোমার শরীরের ভিতরে ঘোরাঘুরি করছে। সেদিনের অপমানের প্রতিশোধ স্বরূপ ভাবি যদি বলতো তোমায় রক্ত দিবে না, তাহলে আজ তুমি এই দুনিয়ায় হেঁটে বেড়াতে পারতে না। তাই আমার ভাবির গায়ের রংটাকে বড় না দেখে তার ভিতরের মহানুভবটাকে বড় করে দেখো। মাঝরাতে ঘুম ভেঙে গেলে খেয়াল করি শ্রাবণী বিছানায় নেই। ব্যালকনিতে এসে দেখি শ্রাবণী ব্যালকনির গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, তোমার গায়ের রং কালো বলে সেজন্য তুমি মন খারাপ করো? শ্রাবণী হেসে বলল, মোটেও না, আমি এজন্য মন খারাপ করি না। আল্লাহ তাআলা আমার জন্য সবার মতোই অতি যত্ন করেই বানিয়েছেন। আল্লাহ তাআলা কারোর মাঝে অপূর্ণতা রাখে না। একদিকে না হলেও অন্যদিকে আল্লাহ তাআলা ঠিকই পুষিয়ে দেন। আমি কালো হয়েও স্বামী, শাশুড়ি, ননদের থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, ততটা ভালোবাসা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটাও পায়নি। আকাশে আজ পূর্ণ জোছনা। ব্যালকনি দিয়ে সেই জোছনার আলো যখন শ্রাবণীর মুখের মাঝে পড়ল, আমি তখন অবাক হয়ে ভাবতে লাগলাম, এই মেয়েটা এত সুন্দর কেন? রং, কলমে আবুল বাশার প্রিয়াস।